Hello students and aspirants, welcome to the way of solution and TWS Academy. আজ আমরা নিয়ে চলে এসেছি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য জেনারেল সায়েন্সের আরেকটা ইম্পর্টেন্ট মক টেস্ট, যেখানে আমরা জেনারেল সায়েন্স থেকে আমাদের আপকামিং গ্রুপ ডি এক্সামে যে প্রশ্নগুলো আসতে পারে সেই এক্সপেক্টেড প্রশ্নের ধরনগুলোকে নিয়ে আলোচনা করব। আর শুধুমাত্র কি এটা স্যার গ্রুপ ডির জন্য না, যারা যারা তোমরা আরআরবি এনটিপিসি দেবে মানে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট, এছাড়াও টেকনিশিয়ানের যারা পরীক্ষা দেবে, এছাড়াও এসএসসি এবং রেলওয়ের অন্যান্য পরীক্ষা যারাও দেবে, তাদের জন্য কিন্তু এই সায়েন্সের কোশ্চেনগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন বলছে, নিচের কোন লবণগুলো অম্লীয় প্রকৃতির হয়? নিচের কোন লবণগুলো অম্লীয় প্রকৃতির হয়? কমেন্ট করবে সকলে, বি ফার্স্ট এভরিওয়ান। নিচের কোন লবণগুলো অম্লীয় প্রকৃতির হয়? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম ফসফেট, নাকি ওপরের কোনোটি নয়? নাকি ওপরের কোনোটি নয়? ওকে, তাহলে সঠিক উত্তরটা দেখে নেবো স্যার আমরা এখানে। দ্যাট ওয়াজ অ্যামোনিয়াম ফসফেট হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। অর্থাৎ সরি, NH4 3 PO4, এটা হয়ে যাবে আমার মূলত সেই সল্টের এক্সাম্পল যেটা কিন্তু আমাদের অম্লীয় প্রকৃতির হয়। সচরাচর আমরা জানি যে তীব্র অ্যাসিড যেগুলো হয় আর মৃদু ক্ষার যেগুলো হয়, এই তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের মিলনের ফলে যে লবণগুলোকে আমরা তৈরি হতে দেখি তারা কিন্তু আমাদের অম্লীয় প্রকৃতির লবণটাই হয়ে থাকে। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার সি হবে আমাদের রাইট অ্যান্সার, অ্যামোনিয়াম ফসফেট। আর এটাকে তৈরি করার জন্য যে তীব্র অ্যাসিডটাকে আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় ফসফরিক অ্যাসিড, আর যে মৃদু ক্ষারটাকে আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা NH4OH। 2 নম্বর প্রশ্নে যাচ্ছি, ম্যাগনেসিয়াম ফিতা পোড়ালে সাদা ছাই উৎপন্ন হয় যা জলে দ্রবীভূত হয়ে কি গঠন করে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম হ্যালাইডস, নাকি ম্যাগনেসিয়াম সালফেট? নাকি ম্যাগনেসিয়াম সালফেট? চলো সঠিক উত্তরটা দেখে নিই। ম্যাগনেসিয়ামের ফিতাকে যদি আমরা পোড়াই, যে সাদা ছাইটা উৎপন্ন হয় স্যার, তাকে আমরা বলি ম্যাগনেসিয়ামের অক্সাইড, অর্থাৎ MgO। সাদা ছাইটাকে আমরা বলবো ম্যাগনেসিয়ামের অক্সাইড। এবারে এটাকে নিয়ে স্যার আমি কি করলাম? জলের মধ্যে দ্রবীভূত করলাম, অর্থাৎ H2O। তাহলে তৈরি হতে কি দেখলাম? তৈরি হতে দেখলাম যে স্যার আমরা MgOH2, অর্থাৎ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। কোথায় আছে? অপশন নাম্বার এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো 3 নম্বর প্রশ্নে চলে যাই। নিচের কোনটির রোধ ক্ষমতা কম? নিচের কোনটির রোধ ক্ষমতা কম? নাইক্রোম, কাঁচ, ইবোনাইট, নাকি হীরা? স্যার রোধ মানে কি? রোধ মানে হচ্ছে কি ইংলিশে যাকে বলা হয় রেজিস্ট্যান্স, অর্থাৎ এর পরিমাণ যত বাড়বে তত কিন্তু কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মানটাও কমে যাবে, কারণ ইলেকট্রিসিটিটাকে পরিবহন করতে বাধা দেয় কে? রোধ। তাহলে রোধ বাড়লে ইলেকট্রিসিটি পরিবহনের ক্ষমতাটা কমবে, রোধ কমলে ইলেকট্রিসিটি পরিবহনের ক্ষমতাটা কিন্তু আমার বাড়বে। এবারে এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, হিটিং এফেক্ট অফ কারেন্ট, অর্থাৎ যত পরিমাণে তড়িৎ প্রবাহ তত কিন্তু ওয়্যারের মধ্যে হিট তৈরি হয়, তাপ তৈরি হয়। তাহলে যেই তাপ দিয়ে আমরা জামা কাপড়টাকে ইস্ত্রি করতে পারি বা কোনো কিছু গরম করতে পারি, অর্থাৎ স্যার নাইক্রোম তার। তাহলে নাইক্রোম তারের রোধটা কিন্তু আমার সব থেকে কম, যার জন্যই এর মধ্যে দিয়ে অত্যাধিক পরিমাণে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে সেটা কিন্তু খুব সহজেই গরম হতে পারে। আর যার জন্যই নাইক্রোম তারকে আমরা ইলেকট্রিসিটি, বৈদ্যুতিক হিটার, সরি মানে বৈদ্যুতিক ইস্ত্রি, বৈদ্যুতিক হিটার এগুলোর মধ্যে ব্যবহার করতে পারবো। তাহলে সঠিক উত্তর নাইক্রোম। এবারে কাঁচ নিয়ে নাও, ইবোনাইট নিয়ে নাও, হীরা নিয়ে নাও, এরা কিন্তু কেউই তড়িৎটাকে সহজে পরিবহন করে না, তাই না? গ্রাফাইট হয়তো করে, কার্বনের অ্যালোট্রোপ গ্রাফাইট করে, বাট হীরা তো করে না। তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার এ, চারের তার। নিচের কোনটি ব্যবহার করা ভুল হবে? একটি যৌগের একটি পরমাণু, একটি মৌলের একটি মোল,
একটি যৌগ একটি মৌল নাকি একটি মৌলের একটি পরমাণু? নিচের কোনটি ব্যবহার করা ভুল হবে? আচ্ছা, চলো কোশ্চেনটা বুঝেছি। তো তাহলে আমরা সকলে জানি স্যার পরমাণুগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে। এবারে আমার যদি একটি মাত্র পরমাণু থাকে তাহলে যৌগ কি করে তৈরি হলো? তাহলে সে তো ইন্ডিভিজুয়াল, সে তো পরমাণু। আমার যদি একটাই যৌগ থাকে তাহলে সে তো ইন্ডিভিজুয়াল, সে তো পরমাণু, তাই না? তো যৌগ তৈরি হতে গেলে একের বেশি পরমাণু দরকার। তাই একটি যৌগের একটি পরমাণু এটা ব্যবহার করা বা এই কথাটা কিন্তু আবার ভুল হবে, কারণ একটা যৌগ তৈরি করতে গেলে একের বেশি পরিমাণ পরমাণুটাকে আমার দরকার। চলো, চারেরটা বুঝে ফেললাম আমরা। পাঁচেরটা, একটি সেলে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন রাখা যায় তা নির্ভর করে ড্যাশ সূত্রের ওপর। একটি সেলে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে তা নির্ভর করে ড্যাশ সূত্রের ওপর। তাহলে কোনটা হবে আমার রাইট অ্যান্সার? 2n স্কোয়ার, n স্কোয়ার, 1n স্কোয়ার নাকি 3n স্কোয়ার? স্যার এক্ষেত্রে অ্যান্সার করতে গেলে আমাদের জানতে হয় বোর বাড়ি স্কিম। ওকে, বোর বাড়ি স্কিম সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হবে। কি বলছে স্যার গল্পটা যদি একটু বলেন ভালো করে। দেখো, যে কোনো যে কোনো পরমাণু নিয়ে নাও, তার সর্ববহিস্থ কক্ষে নাম্বার অফ ইলেকট্রন থাকে হলো কি 2n স্কোয়ার ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলে। ঠিক আছে, অর্থাৎ কে এল এম এন, এই যে আমরা কক্ষগুলোকে ধরে চলি, কে মানে হলো 1 নম্বর কক্ষ, তাহলে এন মানে হলো কি নাম্বার অফ অরবিট, তাহলে এখানে এন এর পরিবর্তে তুমি 1 বসাও, তাহলে 1 নম্বর কক্ষে সর্বোচ্চ আমার 2টো ইলেকট্রন থাকতে পারে। তাহলে এটা জানার ফর্মুলা হলো কি 2n স্কোয়ার অ্যাকর্ডিং টু বোর-বাড়ি স্কিম। চলো, একটি আদর্শ গ্যাসের ঘনত্বকে অর্ধেক করে নিম্নলিখিত কোনটি দ্বিগুণ করা যেতে পারে? একটি আদর্শ গ্যাসের ঘনত্বকে অর্ধেক করে নিম্নলিখিত কোনটি দ্বিগুণ করা যেতে পারে? চাপ, ভর, পরম তাপমাত্রা, বেগ। চাপ, ভর, পরম তাপমাত্রা, বেগ। ঠিক আছে, আমি একটু জাস্ট এখানে ডিটেলসটা তোমাদের গেলাম না, কারণ এটাকে বের করার জন্য পিভি ইকুয়াল টু এনআরটি, এন এর পরিবর্তে সেখানে ঘনত্ব বাই এম করে নিয়ে যাই হোক না কেন, বাট সঠিক উত্তরটা আমি বলে দিই, দ্যাট ওয়াজ পরম তাপমাত্রা। অপশন নাম্বার সি হবে আমাদের রাইট অ্যান্সার, পরম তাপমাত্রা। সাতেরটা, ড্যাশ কার্বনের অ্যালোট্রোপ নয়, বাকমিনস্টার ফুলারিন, হীরা, গ্রাফাইট নাকি কার্বন ডাই অক্সাইড? ড্যাশ কার্বনের অ্যালোট্রোপ নয়। কার্বনের অ্যালোট্রোপ বা রূপভেদ হলো কি মূলত তিনটি। নাম্বার 1 হিরে, নাম্বার 2 গ্রাফাইট, নাম্বার 3 বাকমিনস্টার ফুলারিন, যেটাকে আমরা বলি হলো গিয়ে C60, তাই না? আচ্ছা, হীরা মানে হলো কার্বনের সেই পার্টিকুলার রূপভেদটা যে কিন্তু তাপটাকে খুব ভালো পরিমাণে পরিবহন করতে পারে অধাতু হওয়া সত্ত্বেও। গ্রাফাইট হলো কার্বনের সেই অ্যালোট্রোপটা যে অধাতু হওয়া সত্ত্বেও কিন্তু সব থেকে বেশি পরিমাণে তড়িৎটাকে পরিবহন করতে পারে। ঠিক আছে, যার জন্য গ্রাফাইটের অন্য একটা নাম আছে, মানে অন্য নাম সেই কারণটার জন্য নয়, গ্রাফাইটের অন্য একটা নাম আছে যে স্যার এটাকে আমরা বলি পেন্সিল লেড, তাই না? তার মানে এ বি সি কোনোটাই হবে না, কার্বন ডাই অক্সাইড হবে আমার রাইট অ্যান্সার। এখানে আমার কার্বন অক্সিজেনের সাথে যৌগটাকে গঠন করে এক্সিস্ট করে। চলো, আমরা যদি স্বল্প পরিমাণ কাপড় কাচার সোডা নিয়ে তাতে আন্দাজ মতন 1 মিলি তরলীকৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি তাহলে কি দেখতে পারবো? সাদা রঙের থিতানো বস্তু, কার্বন ডাই অক্সাইড গ্যাসের দ্রুত বুদবুদপূর্ণ নির্গমন, বিস্ফোরক আওয়াজের সাথে হাইড্রোজেন গ্যাসের নির্গমন, আর বলছে শুধুমাত্র প্রশমন বিক্রিয়ায় তৈরি হবে কিন্তু কোনো গ্যাস আমার নির্গত হবে না। ওকে ওকে ওকে, বলো কি দেখতে পাবে বলো। চলো, তাহলে আমরা সঠিক ভাষায় দেখে নি স্যার, আমাকে বলেছে কাপড় কাচার সোডা। কাপড় কাচার সোডা মানে হলো সোডিয়াম কার্বনেট, যার সংকেতটা হলো কি Na2CO3।
এবারে বলেছে এর মধ্যে আমি 1 মিলি পরিমাণ তরলীকৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি। মিলি ঠিলি বাদ দাও, জাস্ট যোগ করছো কি তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে, অর্থাৎ 2HCl কে। যোগ করলে কি হবে স্যার? যোগ করলে আমরা দেখবো যে মানে ইকুয়েশনটাকে ব্যালেন্স করার জন্যই আমি আগে থেকে 2 ধরে নিলাম। দেখবো যে আমরা NaCl তৈরি হচ্ছে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, তার সাথে তৈরি হচ্ছে গিয়ে জল, তার সাথে তৈরি হলো গিয়ে CO2, যেটা বুদবুদ আকারে সেই মিশ্রণ থেকে উপরের দিকে উঠে আসবে। তার মানে অপশন নাম্বার বি হবে আমার কারেক্ট অ্যান্সার, CO2 গ্যাসের দ্রুত বুদবুদপূর্ণ নির্গমন। এটাকে আমরা দেখতে পারবো। 9টায় চলে যাই। নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 এবং হাইড্রোজেনের ভর 1, তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর কত হবে? স্যার আণবিক ভর বের করার ফর্মুলাটা কি? অর্থাৎ সেই অণুর মধ্যে যতগুলো পরমাণু আছে সেই পরমাণুগুলোর পারমাণবিক ভরটাকে যোগ করে কি পাবো আমরা? আণবিক ভরটাকে পেয়ে যাব। তাহলে এখানে আমাকে বের করতে বলেছে অ্যামোনিয়ার আণবিক ভর, অ্যামোনিয়ার সংকেত NH3, অর্থাৎ এখানে স্যার একটা অ্যামাউন্টে রয়েছে নাইট্রোজেন আর 3টে অ্যামাউন্টে রয়েছে হাইড্রোজেন। নাইট্রোজেনের পারমাণবিক ভর হলো 14, তাহলে 1 ইন্টু 14, আর হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1, মানে 3 ইন্টু 1, তাহলে কত হচ্ছে? 14 যোগ 3, তাহলে অ্যান্সার পেয়ে যাব আমরা 17। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর কত হবে স্যার? অপশন নাম্বার এ হবে আমার রাইট অ্যান্সার, 17। 10টায় চলে যাচ্ছি আমরা, 10 বলছে লোহা যা বৈশিষ্ট্যে কোবাল্ট এবং নিকেলের অনুরূপ এই মৌলগুলো থেকে অনেক দূরে স্থাপন করা হয়েছে, এটি নিম্নলিখিত কোনটির একটি সীমাবদ্ধতা ছিল? আচ্ছা, এবার একটা পয়েন্ট আমি তোমাদের বলি, আমরা যদি আধুনিক পর্যায় সারণীকে ফলো করি, অর্থাৎ যেটাকে বলা হয় মোজলে দিয়েছিলেন, এবং পরমাণু ক্রমাঙ্কের উপর ভিত্তি করে যে পর্যায় সারণীটা আমাদের রয়েছে, এখানে কিন্তু আয়রন, কোবাল্ট এবং নিকেল এরা একই জায়গার মধ্যে এক্সিস্ট করছে, তাই না? তার জন্য কারণ এদেরকে বলা হয় ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, যারা অলওয়েজ ম্যাগনেট দ্বারা অ্যাট্রাক্টেড হয়, তার জন্য এই তিনটে একসাথে আছে। কিন্তু বলেছে যে কাদের ক্ষেত্রে আমার নেই বা কোন পর্যায় সারণীতে আমার নেই। আধুনিকে রয়েছে, মেন্ডেলিফে রয়েছে, হয়তো পজিশন একটু এদিক ওদিক, বাট কাছাকাছি তারা রয়েছে। বাট সঠিক উত্তর নিয়ে নেবে তোমরা নিউল্যান্ডের অষ্টক সূত্র। নিউল্যান্ডের অষ্টক সূত্র কি বলেছেন? সেই বলেছেন না সা রে গা মা পা ধা নি, অর্থাৎ 7খানা, আবার 8 নম্বরে রিপিট হচ্ছে কি 1 নাম্বারটা। 1 নম্বরে সা রে গা মা পা ধা নি, আবার 8 নম্বরে কি আসছে? সা। তার মানে 1 নম্বর আর 8 নম্বরের মধ্যে আমরা কি দেখবো? যারা রিপিট করছে তাদের মধ্যে একটা রাসায়নিক সাদৃশ্যতা রয়েছে। তো এইভাবেই তিনি মৌলগুলোকে সাজিয়েছেন। কিন্তু তো তাহলে কোবাল্ট, নিকেল এবং তার সাথে হলো গিয়ে লোহা, এরা কিন্তু একে অপরের থেকে অনেকটা দূরে অবস্থান করছে। তাহলে এটা কার সূত্রের ব্যর্থতা? নিউল্যান্ডের অষ্টক সূত্রের ব্যর্থতা। অপশন নাম্বার ডি। কার্বন ডাই অক্সাইডের মধ্যে দিয়ে গেলে চুনের জল দুধের মতন পরিণত হয়, এটি নিম্নলিখিত কোন গঠনের কারণে হয়? চুনের জল দুধের মতন পরিণত হয়, দুধের মতো পরিণত হয়। আচ্ছা, নিম্নলিখিত কোন কারণটার জন্য হয়? কার্বন ডাই অক্সাইডের মধ্যে দিয়ে পাঠালাম কাকে? চুন জলকে। ওকে স্যার, চুন জল মানে হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর কার্বন ডাই অক্সাইড। তাহলে এই দুটো যখন একে অপরের সাথে রিয়াক্ট করবে তখন তারা তৈরি করবে CaCO3, CaCO3 প্লাস H2O, CaCO3 প্লাস H2O। তার মানে কার জন্য সেই জলটা দুধের মতন দেখতে হবে? দ্যাট ওয়াজ ক্যালসিয়াম কার্বনেটের জন্য। ক্যালসিয়াম কার্বনেট কোথায়? অপশন নাম্বার সি হবে আমার কারেক্ট অ্যান্সার, ক্যালসিয়াম কার্বনেটের জন্য। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা, কোশ্চেন নাম্বার 12। অক্সিজেন ব্যতীত হাইড্রোজেন এবং অন্য ধাতব উপাদানগুলো ধারণ করা অ্যাসিডগুলোকে কি বলা হয়? অক্সিজেন ব্যতীত হাইড্রোজেন এবং অন্য ধাতব উপাদানগুলো ধারণ করা অ্যাসিডগুলিকে কি বলা হয়?
পাতলা অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড, দুর্বল অ্যাসিড, নাকি হাইড্রোসিড? হাইড্রোসিড বলে, হাইড্রোজেন এবং অন্য হাইড্রোসিড বলে। অপশন নাম্বার বি করো, হাইড্রোসিড বলা হয় এদেরকে। ঠিক আছে, হাইড্রোসিড বলে। চলো 13টা, নিম্নলিখিত বিকল্পগুলি থেকে আণবিক সূত্র ইউপ্যাক নাম সাধারণ নামটির ভুল। আচ্ছা, ইউপ্যাক নাম আর সাধারণ নাম আর তার সাথে সূত্রটা আমাকে দিয়ে দিয়েছে, এবারে বলেছে যে কোনটা এখানে ভুল সেটাকে আপনি বের করেন। চলো স্যার দেখিনি, চলো দেখিনি। বলা হচ্ছে C2H5OH। গল্পটা স্যার কিরকম এখানে, ধরুন আমি আপনাকে একটা অ্যালকেন পড়ালাম, অ্যালকেন চেনার ফর্মুলা হলো গিয়ে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড অথবা CnH2n+2, এই ফর্মুলাটা। তো এবার আমি একটা নিলাম, দ্যাট ওয়াজ CnH2n+2। ওকে, নিলাম হচ্ছে গিয়ে ধরুন CH4, কার্বনের সংখ্যা 1 মানে n এর মানটা 1, 2 × 1 + 2 মানে 4। এবারে এটাকে বলবো আমরা কি স্যার, এটাকে বলবো আমরা মিথেন, কারণ একটা কার্বনের জন্য মিথ আর কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের জন্য ANE। এবারে যদি স্যার আমরা এই মিথেন থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে দেই, তাহলে কি হবে? CH3 তৈরি হবে। তাহলে মিথেন থেকে হাইড্রোজেন বাদ দিলে CH3, তখন কিন্তু আমরা মিথের শেষে আর ANE-টাকে ব্যবহার করতে পারবো না। এই একটা হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার কারণে এটা হয়ে যাবে আমাদের মিথআইল, YL যোগ করা হয় মিথের পরে, মিথআইল। তো এই ধরনের শ্রেণীটাকে আমরা বলি হলো কি অ্যালকাইল গ্রুপ, যেরকম C2H5 ইথাইল, ওকে, C3 তারপরে হচ্ছে কি আমাদের H7, এটাকে বলা হবে প্রোপাইল। তো এবারে এই মিথাইলের সাথে যদি আমরা OH নামে মূলকটাকে অ্যাড করি, স্যার এটা হলো অ্যালকোহল মূলক, তাহলে তৈরি হচ্ছে কি CH3OH, তার মানে এটাকে আমরা বলবো কি মিথাইল অ্যালকোহল। ওকে স্যার, ডান। চলো এবারে আমরা দেখে নিই C2H5OH, অর্থাৎ কার্বনের সংখ্যা দুটো, ইথানল বা ইথাইল অ্যালকোহল, ঠিক আছে। C4H9OH মানে C4H10 থাকার কথা একটা হাইড্রোজেনের পরিবর্তে OH, 4 হলে বিউট মানে বিউটানল বা বিউটাইল অ্যালকোহল, এটাও স্যার আমার ঠিক। C3H7 মানে C3H8 মানে প্রোপেন হওয়ার কথা একটা হাইড্রোজেনের পরিবর্তে OH, তার মানে প্রোপানল বা প্রোপাইল অ্যালকোহল, এটাও আমার ঠিক। তাহলে ও স্যার এই তো CH3OH, এখানে C2H3OH আছে, এই তো হবে না এটা। ঠিক আছে, মিথানল বা মিথাইল অ্যালকোহল কাকে বলি? CH3OH। দেখো আমি কি করে এলো সেটাও দেখিয়ে দিলাম। তাই অপশন নাম্বার ডি হবে আমার কারেক্ট অ্যান্সার, যেটা হলো গিয়ে কিন্তু এখানে আমার ভুল উত্তরটা। 15টায় যাওয়া যাক। একটি উপাদানে A3O4 সূত্রের সাথে একটি অক্সাইড গঠন করে। একটি উপাদান A3O4 এর সাথে বিক্রিয়া করে কি করছে, আমার একটা অক্সাইড গঠন করছে। এ মৌলের ভ্যালেন্সি কত? এ মৌলের ভ্যালেন্সি কত? আচ্ছা, তিন আর ওখান থেকে করবে কত? 2, 3ই করো এটা, কারণ অক্সিজেন অক্সাইড, অক্সিজেনের ক্ষেত্রে ভ্যালেন্সি হয়ে যাচ্ছে আমার 8, তাই 2 মানে 6 সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন, আর ভ্যালেন্সি বা যোজ্যতাটা হয়ে যাচ্ছে 2 অক্সিজেনের। 4টে অক্সিজেন থাকলে টোটাল ভ্যালেন্সি হচ্ছে 8। এবারে টোটাল ভ্যালেন্সিটাকে যদি 3 দিয়ে এখানে আমি দিই, তাহলে মোরলেস 3ই আসছে এটা। চলো অপশন নাম্বার সি করো, 3 করবে রাইট অ্যান্সার, 3 করবে রাইট অ্যান্সার। ওকে, 4 করো না, 3 করো রাইট অ্যান্সার এটার। A3 বলেছে তো, O8, ঠিক আছে 8 না, A3, সি করো অ্যান্সার, সি করো এটার উত্তর সকলে, সি করো সকলে এটার উত্তর, 3 করো। ড্যাশ হলো সবচেয়ে নমনীয় ধাতু, ড্যাশ হলো সবচেয়ে নমনীয় ধাতু। ওকে, সিলভার কার্বন গোল্ড, সিলভার কার্বন গোল্ড। নমনীয় মানে কি স্যার? নমনীয় মানে হচ্ছে গিয়ে যেটাকে পিটিয়ে তুমি সহজেই একটা শীটে চেঞ্জ করতে পারো।
যাকে বলা হয় ম্যালেয়াবিলিটি। এই ম্যালেয়াবিলিটি সব থেকে ভালো শো করে হচ্ছে গিয়ে গোল্ড, অপশন নাম্বার ডি করবো এটার রাইট অ্যান্সার। সব থেকে বেশি ম্যালেয়াবল হচ্ছে আমাদের গোল্ড, তারপরে সিলভার। ঠিক আছে, ম্যালেয়াবিলিটি মানে হলো গিয়ে সামান্য পরিমাণ ধাতুটাকে নিয়ে তাকে পিটিয়ে পিটিয়ে আমরা একটা শীট বা চাদরের মতন গঠন বানিয়ে দিতে পারি। এই যে মিষ্টির উপর রূপোর তবক লাগানো থাকে না, সেম গল্প। চলো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে, অর্থাৎ তোমাদের মধ্যে যারা এবছর আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি এবং টেকনিশিয়ান গ্রেড 3 সিগন্যালের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু টিডব্লিউএস একাডেমির তরফ থেকে অলরেডি রেলওয়ে ফাউন্ডেশন 2.0 ব্যাচটা রয়েছে। যেই ব্যাচের মধ্যে তোমরা কিন্তু সকলে দেখতে পাবে যে ম্যাথ, রিজনিং এবং জিকেজিএস এর প্রত্যেকটি সাবজেক্টের এ টু জেড থিওরি ভিত্তিক ক্লাস, এবং সেই প্রত্যেকটা টপিকে বিগত বছরে কোন কোন প্রশ্ন এসছে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা, এবং এক্সপেক্টেড প্রশ্ন কি হতে পারে সেটাকে নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে। তো রেলওয়ে অ্যাসপিরেন্ট কোথা থেকে পড়বে ভাবছো বা হ্যাপাসোরেট হয়ে যাচ্ছ কি পড়তে হবে না পড়তে হবে, আমরা কিন্তু এ টু জেড ডিটেলস তোমাদের জন্য কভার করিয়ে দিয়েছি সেই ব্যাচটার মধ্যে। আরেকটা এখানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা হলো গিয়ে কিন্তু আমাদের টিডব্লিউএস একাডেমির তরফ থেকে অলরেডি এই সপ্তাহে লঞ্চ হয়ে গিয়েছে জিকে এক্সপ্রেস বইটা। ঠিক আছে, যেই জিকে এক্সপ্রেস বইয়ের মধ্যে তোমরা কিন্তু সায়েন্স থেকে শুরু করে ইকোনমি, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, অর্থাৎ জিকেজিএস এর মধ্যে যতগুলো সাবজেক্ট আমার হয় সেই প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক ভিত্তিক কোন কোন প্রশ্ন আগামী দিনের পরীক্ষাগুলোতে তৈরি হতে পারে। এরকম ধরো আমি একটা খুলে দেখাচ্ছি তোমাদের। ধরো এখানে ধরো দিয়েছে বায়োলজি, হচ্ছে কি বায়োলজির মধ্যে একটা চ্যাপ্টারের নাম দেওয়া হচ্ছে কি পুষ্টি, বিপাক এবং পরিপাক, তাই না? তো এই চ্যাপ্টার থেকে বিগত বছরের প্রশ্ন বা আপকামিং পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে এ টু জেড ডিটেলস আলোচনা। তার মানে স্যার আমাদের আর এখন আর হ্যাপাসোরেট ওয়েতে অল কোশ্চেন্স পড়তে হবে না, আমরা যেই টপিকটাকে বাড়িতে পড়বো সেই টপিকটা থেকে কোন কোন প্রশ্ন তৈরি হতে পারে তার কিন্তু এ টু জেড ডিটেলস আমার এই বইটার মধ্যে করে দেওয়া রয়েছে। স্যার কি করে পাবো বইটা? অলরেডি কিন্তু আমাদের অ্যাপের মধ্যে লঞ্চ হয়ে গিয়েছে জিকে এক্সপ্রেস এর বইটা। আমাদের বুক সেকশনে, অ্যাপের মধ্যে গিয়ে বুক সেকশনের মধ্যে গিয়েই কিন্তু তুমি এই বইটাকে অর্ডার করতে পারবে। ঠিক আছে, 390 টাকা দাম রয়েছে এটার। ওকে, আর আরেকটা বই আসছে সেটা হচ্ছে গিয়ে মানে আর এর মধ্যে তার সাথে আরেকটা পয়েন্ট বলে দিই, এটার সাথে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ 50টা ফ্রি মক টেস্ট, মানে প্র্যাকটিস সেট পেয়ে যাবে, তাও সেটা কিন্তু সংখ্যায় আমাদের 50টি। ওকে, তো দেরি করো না আর, খুব জলদি কিন্তু বইটার স্টক আমাদের শেষ হয়ে যেতে চলেছে। তো যারা যারা বইটাকে পারচেস করতে চাইছো খুব শীঘ্রই কিন্তু টিডব্লিউএস একাডেমি অ্যাপের মধ্যে গিয়ে বইটিকে তোমরা অর্ডার করে দাও। ওকে, চলো এটুকুনি বলার ছিল। তারপরে আমরা শুরু করছি আজকে আমাদের পরের কোশ্চেন। বলছে শক্তিশালী অ্যাসিডের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি ভুল? শক্তিশালী অ্যাসিডের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি আমার ভুল? শক্তিশালী অ্যাসিডের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি আমার ভুল? বলছে সমস্ত খনিজ অ্যাসিড শক্তিশালী অ্যাসিড হয়, একদম ঠিক। যেরকম তুমি H2SO4, HCl, HNO3 নাও, আর যারা জৈব অ্যাসিড তারা উইক অ্যাসিড হয়। ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিড, একদম ঠিক, কারণ এরা হলো খনিজ অ্যাসিড। তাই শক্তিশালী অ্যাসিড অন্যান্য পদার্থের সাথে খুব দ্রুত বিক্রিয়া করে, পাতি বাংলায় একদম ঠিক কথা। যেমন ধাতব কার্বনেট এবং ধাতব হাইড্রোজেন কার্বনেট তৈরি হয় বিক্রিয়াটা করার ফলে। অ্যাসিড হলো সেই রাসায়নিক পদার্থ যার স্বাদ লবণাক্ত না, কিছু অ্যাসিড লবণাক্ত স্বাদ হয়, বাট বেশিরভাগ অ্যাসিডই হলো কি কিন্তু টক স্বাদযুক্ত হয়ে থাকে বা সোর টেস্ট। তার মানে অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার, যেটা কিন্তু শক্তিশালী অ্যাসিড সম্বন্ধে আমার একটি ভুল তথ্য। চলো 17টায় চলে যাই। নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি নিউল্যান্ড অক্টেভের আইনের শেষ উপাদান? নিউল্যান্ড অক্টেভ আমি এইমাত্র আলোচনা করলাম আগের একটা প্রশ্নের মধ্যে, সারেগামা পাধানি আবার সা। তো এই নিউল্যান্ডের অক্টেভে মোট মৌলের সংখ্যা ছিল হলো কি 56টা, তাই না? এই 56টা মৌলের মধ্যে প্রথমটার নাম ছিল হাইড্রোজেন এবং লাস্টেরটার নাম ছিল থোরিয়াম। তাহলে বলেছে আইনের শেষ উপাদান কোনটা ছিল? অপশন নাম্বার বি করবে তোমরা রাইট অ্যান্সার, দ্যাট মিন্স থোরিয়াম।
17টা CuO প্লাস H2 Cu প্লাস H2। আহা, এই সমীকরণটি একটি কিসের উদাহরণ? ছোট ইকুয়েশন, বাট সেটাও কিন্তু একটু ঘুরিয়ে দিয়ে দিল। জারণ বিয়োজন মানে ডিকম্পোজিশন রিয়াকশন, নাকি জারণ বিজারণ দুটোই, নাকি শুধুমাত্র বিজারণ বলবো এটাকে? ঠিক আছে, চলো দেখে নি তাহলে সঠিক উত্তরটা কোনটা। তো তাহলে স্যার যদি ইকুয়েশনটাকে আমরা দেখি, যে এখানে কপার মানে সিউও থেকে অক্সিজেনটা বেরিয়ে গিয়ে কপার তৈরি হলো, তার মানে অক্সিজেন বেরিয়ে যাওয়া, কোনো কিছু থেকে অক্সিজেন বেরিয়ে যাওয়া, এটাকে আমরা বলবো স্যার বিজারণ। আবার এই বেরিয়ে যাওয়া অক্সিজেনটা যুক্ত হচ্ছে গিয়ে কার মধ্যে? স্যার এই হাইড্রোজেনটার মধ্যে। তার মানে কোনো কিছুর মধ্যে অক্সিজেন যুক্ত হওয়া, এটাকে বলা হয় জারণ। তার মানে স্যার একটা ইকুয়েশনের মধ্যে আমরা জারণ হতে দেখতে পাচ্ছি, বিজারণ হতে দেখতে পাচ্ছি। তাই অপশন নাম্বার সি হবে আমার কারেক্ট অ্যান্সার, জারণ বিজারণ উভয়। 19টায় যাওয়া যাক স্যার, কোশ্চেন নাম্বার 19। নিচের কোন শ্রেণী বিভাগ পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে তৈরি? নাম্বার 1, মোজলের দেওয়া আধুনিক পর্যায় সারণী, কারণ এটাই একমাত্র পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে তৈরি। তুমি মেন্ডেলিভ নাও, ডোবেরেইনার নাও, নিউল্যান্ড নাও, এগুলো প্রত্যেকটা পারমাণবিক ভরের উপর ভিত্তি করে তৈরি বা অ্যাটমিক মাসের উপর ভিত্তি করে তৈরি। তাহলে রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ আমাদের। 20, ক্যালসিয়াম ফসফেটের আণবিক সূত্র কোনটা? ক্যালসিয়াম ফসফেটের আণবিক সূত্র কোনটা? CaPO4 CA3PO4 CA3PO4 নাকি CaPO4? ক্যালসিয়াম ফসফেটের আণবিক সূত্র কোনটা? বলো। চলো তাহলে দেখিনি আমরা সঠিক উত্তর কোনটা। দ্যাট মিন্স অপশন নাম্বার সি, CA3PO4। এটা হলো গিয়ে ক্যালসিয়াম ফসফেটের আণবিক সূত্রটা। একটা মৌলের আইসোটোপের ভর সংখ্যা মানে মাস নাম্বার, যেটা বোঝায় হলো নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন কে, তার সংখ্যা বলে দিয়েছে 298। আর আমাকে বের করতে হবে পারমাণবিক সংখ্যা বা জেড এর মানটা, তাই না? জেড এর মানটা বের করতে হবে। আর বলে দিয়েছে যে নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন সংখ্যাটা হলো 196। ওকে, আর মাস নাম্বার বলেছে 298। আর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন প্লাস নিউট্রন দুটোই থাকে, তাহলে মাস নাম্বার থেকে যদি নিউট্রন নাম্বারটাকে আমরা বাদ দেই, অর্থাৎ 298 মাইনাস 196, তাহলে অ্যান্সারটা হবে কত? 102। এই 102টাকে আমরা বলবো পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। রাইট অ্যান্সার হচ্ছে কত? অপশন নাম্বার সি। 22টায় চলে যাব আমরা। নিচের কোনটিতে সবচেয়ে বড় আকারের পরমাণু রয়েছে? নিচের কোনটিতে সব থেকে বড় আকারের পরমাণু রয়েছে? আচ্ছা, এই চারটে অপশন যে তোমরা এখানে দেখতে পাচ্ছ না, এরা চারটেই কিন্তু আমাদের পর্যায় 3-এ উপস্থিত বা পর্যায় 3-এর মৌল। দেখো, ফার্স্টে হলো অ্যালুমিনিয়াম, তারপরে আসবে সিলিকন মানে অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, তারপরেরটা হলো ফসফরাস 15, তারপরেরটা হলো সালফার 16। তার মানে এটা হলো গিয়ে পর্যায়, তৃতীয় পর্যায়। এবারে পর্যায় বরাবর তুমি যদি বাদিক থেকে ডান দিকে যাও, পর্যায় বরাবর তুমি যদি বাদিক থেকে ডান দিকে যাও, তাহলে পরমাণুর আকার ছোট হতে থাকে। তাহলে পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে গেলাম, তাহলে কি হবে? পরমাণুর আকার ছোট হতে থাকবে। তার মানে সব থেকে বড়কে অ্যালুমিনিয়াম আর ছোটটাকে এই সিরিজে আমাদের সালফার, কারণ বা থেকে ডায়ে গেলে আকারটা কমে। তাহলে কার আকার সব থেকে বড়? প্রশ্ন এসছে অপশন নাম্বার বি করো রাইট অ্যান্সার, অ্যালুমিনিয়াম। 24টায় যাচ্ছি। পিতল নিম্নলিখিত কোন কোন একটি সংকর ধাতু দিয়ে তৈরি? পিতল নিম্নলিখিত কোন একটি সংকর ধাতু দিয়ে তৈরি? ঠিক আছে,
তাহলে স্যার পিতল মানে হচ্ছে গিয়ে ব্রাস যাকে বলি আমরা, তাই না? তো ব্রাস মূলত তৈরি হয় কপার এবং জিঙ্কের সাহায্যে, অর্থাৎ তামা এবং দস্তা। আর তামা আর টিন থাকলে যেটা তৈরি হবে স্যার, তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে কি ব্রোঞ্জ। ব্রোঞ্জ মানে হচ্ছে গিয়ে তামা এবং টিন, আর ব্রাস মানে হলো তামা এবং দস্তা। 24 চলে যাই, নিম্নের কোন বিবৃতিটি আমার ভুল? লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, টক জাতীয় ফল তো সচরাচর থেকেই থাকে। সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয় কারণ সোডিয়াম আয়নের উপস্থিতির জন্য। নন মেটালিক অক্সাইড গুলো অম্লীয় প্রকৃতির হয়, এটা আমরা জানি। নন মেটালিক অক্সাইড অম্লীয় প্রকৃতির হয়, মেটালিক অক্সাইড গুলো আমাদের ক্ষারীয় প্রকৃতির হয়। নন মেটালিক অক্সাইড তো দেখলাম, ফেনোলফথ্যালিন সাবান দ্রবণে গোলাপি হয়ে যায়, হ্যাঁ, ক্ষার মেলালে সেখানে ফেনোলফথ্যালিন গোলাপি বর্ণটাকে আমার ধারণ করে। তার মানে স্যার এটা ঠিক, তাহলে অপশন নাম্বার বি করো রাইট অ্যান্সার। সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয়, তার কারণ কিন্তু সোডিয়াম আয়নের উপস্থিতি নয়। OH মাইনাস বললে তাও নয় বলা যেত। তাহলে অপশন নাম্বার বি। 25টায় চলে যাচ্ছি আমরা। প্রথম স্তম্ভের বিষয়বস্তুর সাথে দ্বিতীয় স্তম্ভের বিষয়বস্তু সঠিকভাবে মেলে এমন বিকল্পটি নির্বাচন করুন। স্তম্ভ 1 কি বলছে? মৌলগুলো স্থির অনুপাতে একত্রিত হয়, পরমাণু অবিভাজ্য, সালফেট এবং অক্সালেট আয়নগুলো অ্যানায়ন এবং ম্যাগনেসিয়াম এবং অ্যামোনিয়াম আয়ন ক্যাটায়ন, একটি মৌলের গ্রাম পারমাণবিক ভর এবং একটি যৌগের গ্রাম আণবিক ভর। যাই হোক না কেন, ফার্স্ট আমাকে বলছে হলো কি মৌলগুলো স্থির অনুপাতে একত্রিত হয়, বলা হচ্ছে কি ল অফ ইকুয়াল প্রপোর্শন, অপশন নাম্বার 3। তাহলে এ হয়ে যাবে আমার 3। 2 বলছে পরমাণু অবিভাজ্য, কে বলেছেন? এটা বলেছেন হলো গিয়ে ডাল্টন, জন ডাল্টন। তাহলে স্যার বি হয়ে যাবে আমাদের অপশন নাম্বার 2। চলো, সালফেট এবং অক্সালেট আয়নগুলো অ্যানায়ন, যেখানে ম্যাগনেসিয়াম মানে ম্যাগনেসিয়াম সালফেট এবং অক্সালেট, আচ্ছা সালফেট আর অক্সালেট আয়নগুলি হচ্ছে অ্যানায়ন, হ্যাঁ কারণ তারা তো নেগেটিভলি চার্জ, তাকে অ্যানায়ন বলি। আর ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম এগুলো হচ্ছে পজিটিভলি চার্জ, তাই ক্যাটায়ন বলি। হ্যাঁ, তাহলে সি এরটা হয়ে যাবে 4, দ্যাট মিন্স আয়নের কনসেপ্ট বলছে। আর এই ডি হলো আপনাদের 2 হবে, ডি হলো আমাদের 2 হয়ে থাকবে, ডি আমাদের 2 হবে। ওকে, ঠিক করলাম কি? পরমাণু অবিভাজ্য, এটা তো ডাল্টনের পারমাণবিক তত্ত্বই বলছে। হ্যাঁ স্যার ঠিকই। না ঠিকই আছে, চলো ডিটাকে মান করে নাও। তার মানে সি এর মানটা হচ্ছে গিয়ে আমাদের 4, সি হলো গিয়ে 4, আর ডি হয়ে যাবে 1। তাহলে এ হবে আমাদের রাইট অ্যান্সার, এ হবে আমাদের রাইট অ্যান্সার। না না না, এ কেন করবো? ওরে বি তো 1 আছে রে ভাই, আমি তো সেটাই ভাবছি তখন থেকে। বি মানে হচ্ছে কি 1, কারণ আমি কি করলাম, পরমাণু অবিভাজ্য মানে হলো ডাল্টনের পারমাণবিক তত্ত্ব, তাহলে বি মানে হয়ে যাচ্ছে আমাদের 1, তাই না? ওকে, এই তো হয়ে গিয়েছে। আর সি মানে হয়ে যাচ্ছে স্যার 4, আর ডি মানে হয়ে যাচ্ছে আমাদের 2। তাহলে 3 1 4 2, 3 1 4 2, এই যে অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো ডান। তাহলে তাহলে আজকের 25টা কোশ্চেনের সলভ কিন্তু আমাদের এখানে দি এন্ড। তোমাদের মধ্যে থেকে যারা এএনএম জিএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ এবং আগামী 2027 এক্সামে তোমরা বসবে, তাদের জন্য কিন্তু আমরা টিডব্লিউএস এর তরফ থেকে নিয়ে চলে এসেছি অলরেডি এএনএম জিএনএম 2027 এর ব্যাচ, যেখানে তোমরা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জিকে জিএস এর জেনারেল নলেজ যেটুকুনি আছে প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ A to Z ফাউন্ডেশন থিওরি ক্লাসেস তোমরা পাবে। সেই টপিকগুলো থেকে এএনএম জিএনএম এ বিগত বছরে কোনো প্রশ্ন এসেছিল কিনা বা ভবিষ্যতে কোন টাইপের প্রশ্ন আসতে পারে সেটাকে নিয়ে আলোচনা। এছাড়াও পেয়ে যাচ্ছ তোমরা মক টেস্ট, আলাদা করে কেনার আর দরকার নেই। সোম থেকে শনি রোজ ক্লাস, 3 মাসের মধ্যে ব্যাচটাকে কমপ্লিট করানো হবে এবং ভ্যালিডিটি হচ্ছে গিয়ে 15 মাসের জন্য। অর্থাৎ তুমি রেকর্ডেড ক্লাস
পিডিএফ মানে স্টাডি ম্যাটেরিয়াল এবং মক টেস্ট গুলোকে 1 বছর 3 মাস ধরে কিন্তু তুমি অ্যাক্সেস করতে পারবে। তো যারা যারা এনএম জিএনএম এর প্রিপারেশন নিতে চাইছো, কোথা থেকে নেবে, কিভাবে নেবে বুঝে উঠতে পারছো না, আজই আমাদের TWS একাডেমি অ্যাপের মধ্যে গিয়ে সার্চ করে নাও, ব্যাচ সেকশনে গিয়ে এএনএম জিএনএম 2027 এবং সেখানে কিন্তু তোমরা এটাকে পেয়ে যাবে। ঠিক আছে, এসএসসি জিডি এমটিএস ফাউন্ডেশন 2027 এটাও অলরেডি লঞ্চ করা হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু আমাদের তরফ থেকে হিন্দিটাও করানো হচ্ছে। ঠিক আছে, বর্তমানে এই ব্যাচগুলো আমাদের TWS একাডেমি অ্যাপের মধ্যে রানিং। কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0, এসএসসি জিডি প্লাস এমটিএস ফাউন্ডেশন, ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত ফাউন্ডেশন, ডাব্লিউবিপিকেপি প্র্যাকটিস ব্যাচ, ডাব্লিউবিপিকেপি ফাউন্ডেশন 2.0, এনএমজিএনএম ফাউন্ডেশন ব্যাচ। ব্যাচ রিলেটেড কোনো কোয়েরি যদি থাকে তাহলে নিচের নাম্বারে একবার কল অথবা হোয়াটসঅ্যাপে তোমরা করে নিতে পারো। এটা হলো আমাদের TWS একাডেমি অ্যাপ। TWS একাডেমি টেলিগ্রাম চ্যানেল কেউ জয়েন করতে ভুলবে না। আর এই তিনটে ইউটিউব চ্যানেল, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি এন্ড TWS স্মার্ট, এই তিনটে ইউটিউব চ্যানেলকে কিন্তু তোমরা ফলো করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ যে কোনো সরকারি চাকরির অথেন্টিক নিউজ, তার নোটিফিকেশন, তার রিলেটেড ফ্রি ক্লাস, পেইড ব্যাচ, মক টেস্ট সব কিন্তু কিছু আমরা এই তিনটে ইউটিউব চ্যানেলের মধ্যেই তোমাদের জন্য আপলোড করে থাকি। তাহলে আজকের সেশনটাকে এখানেই এন্ড করলাম। ক্লাসটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না বন্ধুদের সাথে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন প্রত্যেককে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সকলকে।